আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। আর কথা না বাড়িয়ে আমরা বোর্ডের দিকে যাই। দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই অধ্যায়ের মেন টপিকসগুলো এই ডান পাশে কিছু লিখে রেখেছি। মেন টপিকসগুলোর মধ্যে কি কি আছে? পদার্থের অবস্থা, এরপরে আছে কণার গতিতত্ত্ব, তারপর ব্যাপন, নিঃসরণ, গলন ও স্ফুটন, তাপ প্রয়োগ করলে পদার্থের যে বক্ররেখা কেমন হয় সেটা, পরিশেষে এই অধ্যায়ে ঊর্ধ্বপাতন কি, এই সকল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করি আজকে যদি আমরা এই অধ্যায়টা যদি ভালো করে বুঝতে পারি তাহলে পরবর্তী অধ্যায়গুলো আমাদের জন্য বোঝাটা সহজ হবে। কথা না বাড়িয়ে আমরা প্রথমে আলোচনা করি পদার্থ। পদার্থ কি তোমরা ছোটবেলা থেকে জেনে আসছো। পদার্থ হচ্ছে যার ভর আছে, জায়গা দখল করে, বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে, তাকে পদার্থ বলে। আমরা জানি পদার্থ সাধারণত তিন অবস্থায় থাকে, কিন্তু এই তিন অবস্থা ছাড়াও পদার্থ আরও একটি অবস্থায় থাকে। এই পদার্থ চতুর্থ অবস্থাটা হচ্ছে কি? প্লাজমা। প্লাজমা হলো অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস। এর বড় উৎস হচ্ছে সূর্য এবং নক্ষত্রগুলো। প্রায় কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই প্লাজমা অবস্থার উৎপত্তি ঘটে। আর এটা অনেকটা গ্যাসের মতো, তাই এদের নির্দিষ্ট কোনো আকার আয়তন কিছুই নেই। তবে প্লাজমা কণাগুলো আদান বহন করে, আর আদান বহন করে বলেই তারা তড়িৎ পরিবাহী হিসাবে কাজ করে। তোমরা জানো শিল্প কারখানায় ধাতু পদার্থ কাটতে এই প্লাজমা টর্চটা ব্যবহার করা হয়। যাই হোক, আমরা এই অধ্যায়ের মূল আলোচনার বিষয় হচ্ছে যে পদার্থ যে তিন অবস্থায় থাকে, একটা হচ্ছে কঠিন, তরল ও বায়বীয়। কঠিন পদার্থটা কি? যেসব পদার্থের নির্দিষ্ট ভর, আকার, আয়তন থাকে তাদেরকে আমরা কঠিন পদার্থ বলি। এই কঠিন পদার্থগুলো কঠিন পদার্থগুলো মধ্যে যে কণাগুলো থাকে, এই কণাগুলোর মধ্যে আন্তঃকণা আকর্ষণ বলটা অনেক বেশি থাকে। আন্তঃকণা আকর্ষণ বলটা কি? পদার্থের ভিতরে কণাগুলোর মধ্যকার আকর্ষণ বলকে আমরা আন্তঃকণা আকর্ষণ বল বলবো। এই কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃকণা আকর্ষণ বলের পরিমাণটা এত বেশি থাকে বলেই কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে। এখানে আণবিক দূরত্বটা অনেক কম থাকে। এরপর তরল পদার্থের ক্ষেত্রে, তরল পদার্থ কি? যেসব পদার্থের নির্দিষ্ট ভর থাকে, আয়তন থাকে, কিন্তু তার আকার থাকে না। যে পাত্রে রাখা যায় সেই পাত্রের আকার ধারণ করে। তরল পদার্থের কণাগুলোর মধ্যে আণবিক আকর্ষণ বলটা কঠিন পদার্থের তুলনায় কিছুটা কম থাকে। এই কারণে এদের কণাগুলো দূরে অবস্থান করে। এরপর গ্যাসীয় পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক শক্তির পরিমাণটা এত বেশি কম থাকে যে তারা কণাগুলো পরস্পরের কাছ থেকে অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় থাকে। এই অবস্থায় আন্তঃআণবিক শক্তির পরিমাণটা অনেক কম থাকে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক শক্তির পরিমাণটা সবচেয়ে বেশি, তরল পদার্থের মধ্যে কিছুটা কম, এবং গ্যাসীয় পদার্থের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা সবচেয়ে কম। তোমাদের মাঝে মাঝে পরীক্ষায় আসবে যে অবজেক্টিভে আসে, যেমন 1 নম্বরে তোমাদের দেওয়া থাকতে পারে যে সোডিয়াম ক্লোরাইড, তারপরে 2 নম্বরে দেওয়া থাকতে পারে ওয়াটার, আর 3-এ দেওয়া থাকতে পারে অ্যামোনিয়া।
এখন তোমাদের অবজেক্টিভে প্রশ্ন করবে নিচের কোন পদার্থটির মধ্যে আন্তঃআণবিক শক্তির পরিমাণ সবচেয়ে বেশি। আমি আগেই বলেছি যে কঠিন পদার্থের মধ্যে আন্তঃআণবিক শক্তির পরিমাণ সবচেয়ে বেশি থাকে, আর গ্যাসীয় পদার্থের মধ্যে আন্তঃআণবিক শক্তির পরিমাণটা সবচেয়ে কম থাকে, আর মাঝামাঝি থাকে হচ্ছে তরল পদার্থের মধ্যে। এসো তোমরা দেখো, এখানে প্রথমে লিখে রেখেছি সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ। আচ্ছা তোমরা বলো তো খাবার লবণটা কেমন দেখায়? হ্যাঁ নিশ্চয়ই, খাবার লবণটা হলো কঠিন। আর 2 নম্বরে উদাহরণ হিসাবে দেখানো হয়েছে এটা পানিটা একটা তরল অবস্থায়। আর অ্যামোনিয়া কিন্তু তোমরা সবাই জানো অ্যামোনিয়া হচ্ছে গ্যাস। এরা প্রকৃতিতে কী অবস্থায় থাকে? গ্যাসীয় অবস্থায় থাকে। এই গ্যাসীয় পদার্থ এটা। তাহলে প্রথমটা হলো কঠিন পদার্থ সোডিয়াম ক্লোরাইড, দ্বিতীয়টা তরল পদার্থ পানি, তৃতীয়টা হচ্ছে গ্যাসীয় পদার্থ অ্যামোনিয়া। তাহলে এই তিনটার মধ্যে আন্তঃআণবিক শক্তির পরিমাণ সবচেয়ে বেশি, তাহলে কোনটা হবে? 1 নম্বর। যদি বলা হইতো যে আন্তঃআণবিক শক্তির পরিমাণ সবচেয়ে কম কোনটায়, তাহলে হয়তো কিন্তু অ্যামোনিয়া গ্যাস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আরেকটা বিষয়টা দেখব যে এই যে কণাগুলো, এই পদার্থ তোমরা জানো পদার্থকে তাপ দিলে তার অবস্থার পরিবর্তন হয়। যেমন এই কঠিন পদার্থকে যখন তাপ দেওয়া হয় তখন এই কণাগুলোর মধ্যে গতিশীলতা বেড়ে যায়, কম্পনশীলতা বেড়ে যায়। যত বেশি তাপ দেওয়া যায় তার কম্পনশীলতা তত বেড়ে যায়, আর বেড়ে যাওয়ার ফলে একটা কণা আরেকটা কণাকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার ফলে এদের কণাগুলো একটা নির্দিষ্ট দূরত্ব অবস্থান করে, পরস্পরের কাছ থেকে দূরে অবস্থান করে, অর্থাৎ এখানে কোনো আকর্ষণ বলটা কমে যায়। তখন কি হয়? তরল অবস্থার সৃষ্টি হয়। এই তরল পদার্থকে যখন আরও তাপ দেওয়া যায় তখন কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক দূরত্বটা অনেক বেড়ে যায়, আর বেড়ে যায় বলেই কণাগুলো পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়। এই অবস্থায় পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক শক্তির পরিমাণটা সবচেয়ে কম থাকে। প্রকান্তরে যদি আমরা এই গ্যাসীয় পদার্থের মধ্যে থেকে তাপটাকে বের করে দিই, তাহলে এই কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক শক্তি ধীরে ধীরে আবার বাড়তে থাকবে, দূরত্বটা কমতে থাকবে, তখন সে তরল অবস্থা সৃষ্টি করবে। এই তরল অবস্থায় আবার যদি আমরা তাপমাত্রা যদি আরও বের করে দিই, তখন এই কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক শক্তির পরিমাণটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। তখন কণাগুলো খুব কাছে অবস্থান করবে এবং কঠিন অবস্থায় সৃষ্টি করবে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে তাপ প্রয়োগ করলে পদার্থের কী হয়? অবস্থার পরিবর্তন হয়। এরপর আমরা আমাদের প্রথম অবস্থার আশা করি বুঝতে পেরেছ। 2 নম্বর পয়েন্ট, কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব কি? অর্থাৎ আমরা জানি পদার্থ সাধারণত 3 অবস্থায় থাকে, কঠিন, তরল, বায়বীয়। আর এই অবস্থায় পদার্থের কণাগুলো সবসময় কাঁপতে থাকে। এখন এই কণাগুলো যে কাঁপছে এবং কেন কাঁপছে এবং এরা পরস্পর থেকে দূরে থাকবে না কাছে থাকবে, এই সকল বিষয় যে তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি সেটাই হলো কণার গতিতত্ত্ব। অর্থাৎ পদার্থের ভিতরের কণাগুলো কী অবস্থায় আছে তা যে তথ্যের মাধ্যমে ব্যাখ্যা করা যায় বা জানা যায় তাকে আমরা কণার গতিতত্ত্ব বলব। আমাদের 2 নম্বর পয়েন্টটা কমপ্লিট। 3 নম্বর, ব্যাপন। এরপর আমাদের গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে এই অধ্যায়ের হচ্ছে ব্যাপন বা ডিফিউশন। ব্যাপন কি? ব্যাপন হচ্ছে কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত এবং সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয়। যে এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু পৃথিবীতে অধিকাংশ জিনিসই ছড়ায় পড়ে। বিষয়টা কেমন? এসব আমরা একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। তোমরা যখন রাস্তার পাশ দিয়ে যেতে থাকো তখন দেখবা যে বিভিন্ন ডাস্টবিন দেখা যায়, যেখানে আমরা প্রতিনিয়ত ময়লা ফেলে দিচ্ছি। এই ডাস্টবিনের থেকে যে দুর্গন্ধটা তৈরি হচ্ছে এবং সেটা যখন চারদিকে ছড়িয়ে পড়ছে, এটা কিন্তু ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ছড়ায় পড়তেছে। আবার তোমরা বাসা বাড়িতে যখন কাপড় কাচার সময় নীল দিবে, দেখবা যে ওই পাত্রে ধীরে 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 পাত্রের মধ্যে যে পানিটা থাকে সেটা ধীরে ধীরে চারদিকে ছড়ায় নীল বর্ণ ধারণ করে। এটা কিন্তু ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে। এছাড়াও আরেকটা উৎকৃষ্ট উদাহরণ হিসাবে এই যে আমাদের হচ্ছে গ্রীষ্মকালের কিছুদিন পরেই হলো কাঁঠাল আসবে, আমাদের জাতীয় ফল। এই কাঁঠালের গায়ে বা ত্বকে
অনেক ছোটো ছোটো ছিদ্র থাকে। ওই ছিদ্র পথ দিয়ে কি হয়, ওই ছিদ্র পথ দিয়ে সুগন্ধযুক্ত গ্যাসীয় পদার্থ কিন্তু বাইরে বের হয়ে আসে এবং পর্যায়ক্রমে সেই গন্ধটা চারিদিকে ছড়ায় পড়ে। এটাও কিন্তু ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। এরপর আমাদের আলোচনা হচ্ছে নিঃসরণ। নিঃসরণটা হচ্ছে কি জিনিস? সরু ছিদ্রপথে কোনো গ্যাসীয় পদার্থ উচ্চচাপ স্থান থেকে নিম্নচাপ স্থানে বেরিয়ে আসার যে প্রক্রিয়া, সেটাকে বলবো আমরা নিঃসরণ বা ইফিউশন। এই নিঃসরণটা হলো খুব দ্রুত সংঘটিত হয়। যেমন আমরা যখন পারফিউম মারি বা পারফিউম আমরা গায়ে দেওয়ার জন্য হলো সামনে নিয়ে আসি, তখন আমরা হলো চাপ প্রয়োগ করলে ওই সরু ছিদ্র পথ দিয়ে কিন্তু ওই ভিতরে রাখা গ্যাসীয় পদার্থটা কিন্তু বাইরে বের হয়ে আসে। এটা কিন্তু একটা নিঃসরণ। আর এর কারণ হচ্ছে যে ওই বোতলের ভিতরে কিন্তু চাপটা অনেক বেশি থাকে আর বাইরে চাপটা কম থাকে। যখন আমরা চাপ প্রয়োগ করি তখন ওই উচ্চচাপ স্থান থেকে গ্যাসীয় পদার্থ ওই ছিদ্র পথে সজোরে বের হয়ে এসে নিম্নচাপ অঞ্চলে ছড়িয়ে পড়ে। এই প্রক্রিয়াটার নামই হলো নিঃসরণ। এই নিঃসরণ আর ব্যাপন প্রায় একই ঘটনা, তবে এখানে একটু পার্থক্য আছে। ব্যাপনের উপর কোনো চাপের প্রভাব নেই, কিন্তু নিঃসরণের উপর চাপের প্রভাব রয়েছে। তোমাদের হলো বিগত বছরে এসএসসি পরীক্ষাতে তোমাদের একটা প্রশ্ন কিন্তু আসছিল যে বডি স্প্রেতে নিঃসরণ ও ব্যাপনের মধ্যে কোনটি আগে ঘটে। আশা করি এই প্রশ্নটার উত্তর তোমরা বুঝতে পেরেছো এবং সঠিকভাবে তোমরা উত্তর দিতে পারবে। আরেকটা জিনিস, তাপমাত্রার সাথে কিন্তু ব্যাপনের নিঃসরণের একটা সম্পর্ক রয়েছে। তাপ যত বেশি বাড়ানো যায়, পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক শক্তির পরিমাণটা কমে যায় এবং ওই কণাগুলো কাঁপতে থাকে এবং এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। তাহলে আমরা যত বেশি তাপ দিব তখন ওই পদার্থের কণাগুলোর মধ্যে হলো কি ছড়িয়ে পড়ার প্রবণতা তত বেড়ে যাবে, কারণ এর মধ্যে হলো কি গতিশীলতা অনেক বেশি। তাহলে তাপমাত্রা যত বাড়ানো যায় ব্যাপনের হার তত বেশি হয়। আরেকটা জিনিস এখান থেকে পরীক্ষায় মাঝে মাঝে আসে যে ব্যাপন বা নিঃসরণ কিসের উপর নির্ভর করে। ব্যাপন নিঃসরণটা নির্ভর করে মূলত তার আণবিক ভরের উপর, গ্যাসের আণবিক ভরের উপর। যে গ্যাসের আণবিক ভর যত বেশি হবে তার ব্যাপন হারটা তত কম হবে, আর ব্যাপন হার যত কম হবে তার ব্যাপন সময়টা তত বেশি হবে। অপরদিকে যে গ্যাসের আণবিক ভর যত কম হবে তার ব্যাপন হারটা তত বেশি হবে এবং ব্যাপন কালটা তত কম হবে। এসব আমরা বিষয়টা একটা উদাহরণের সাথে দেখার চেষ্টা করি। আমরা একটা উদাহরণ নিই। হাইড্রোজেন, অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড। এখন এই তিনটা গ্যাসের আণবিক ভর আমরা নির্ণয় করি। একটা হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 আর দুইটা হওয়ার কারণে 2 দিয়ে গুণ, তাহলে আমরা টোটাল পেলাম হচ্ছে কত 2। অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, একটা হাইড্রোজেন 1 × 3, তাহলে আমাদের আসতেছে 17। কার্বন ডাইঅক্সাইডের কার্বনের হচ্ছে 12 আর অক্সিজেনের পারমাণবিক ভর 16 আর দুইটা হওয়ার কারণে টোটাল 44। এই ক্ষেত্রে তিনটা গ্যাসের ক্ষেত্রে আমরা সহজে নির্ণয় করতে পারি যে কার ব্যাপন হার কম কার বেশি। তাহলে এই তিনটা উদাহরণের মধ্যে দেখা যায় হাইড্রোজেনের আণবিক ভর সবচেয়ে কম আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর সবচেয়ে বেশি। আমি পূর্বেই বলেছি যে গ্যাসের ভর যত কম হবে তার ব্যাপন হার তত বেশি হবে, আর ব্যাপন হার যত বেশি হবে ব্যাপন সময়টা তত কম হবে। এই তিনটা উদাহরণের ক্ষেত্রে আমরা সহজে বলতে পারি যে হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে 2 তথা সবচেয়ে কম এই তিনটা গ্যাসের ক্ষেত্রে, তাই হাইড্রোজেনের আণবিক ভরটা সবচেয়ে বেশি হবে এবং সময়টা সবচেয়ে কম লাগবে। অপরদিকে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর সবচেয়ে বেশি, তাই এর ব্যাপন হারটা সবচেয়ে কম হবে এবং ব্যাপন কালটা সবচেয়ে বেশি হবে। আশা করি আমরা সহজে বুঝতে পেরেছি। এই ধরনের প্রশ্নগুলো আসলে সহজে উত্তর করতে পারবো।
এরপরে আমাদের আরও একটা টপিক আছে 5 নম্বর, সেটা হলো গলন এবং স্ফুটন। গলন ও স্ফুটনটা কি? দেখো, আমরা হলো বলতে পারি যে গলন বা গলনাঙ্কটা কি? স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয়, ওই তাপমাত্রাই হচ্ছে ওই কঠিন পদার্থের গলনাঙ্ক। কি বললাম? স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয়, ওই তাপমাত্রাই ওই কঠিন পদার্থের গলনাঙ্ক। আর স্ফুটনটা কি বা স্ফুটনাঙ্ক কি? স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, ওই তাপমাত্রাই হচ্ছে ওই তরল পদার্থের স্ফুটনাঙ্ক। আমরা স্বাভাবিক চাপটা কি একটু জেনে আসি। স্বাভাবিক চাপ কি? স্বাভাবিক চাপ হচ্ছে 1 atm। এই যে স্বাভাবিক চাপ কি? 1 atm বা অ্যাটমসফিয়ার। এর একটা মান আছে 1.01 × 10⁵ প্যাসকেল বা 101.2325 কিলো প্যাসকেল। এটা বলতে কি বোঝায়? অর্থাৎ বায়ুমণ্ডল যখন প্রতি বর্গমিটার জায়গার উপর এত নিউটন বল প্রয়োগ করে, তখন তাকে আমরা স্বাভাবিক চাপ বলে থাকি। এইটা এজন্য আমরা একটা শব্দ আছে এসটিপি। তোমরা জানো এসটিপি হচ্ছে কি? আদর্শ তাপমাত্রা চাপ বা প্রমাণ তাপমাত্রা চাপ, যার পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আদর্শ তাপমাত্রা ধরা হয় 0°C তাপমাত্রা এবং স্বাভাবিক চাপ ধরা হয় হচ্ছে 1 atm। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা দেখলাম। এখন এই গলনার স্ফুটনটা অনেক সময় পরীক্ষায় আসে যে একই পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ভিন্ন হয় কেন। এসব আমরা এটা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যে আমাদের অতি পরিচিত হচ্ছে খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড দেখতে কঠিন পদার্থ। এইটাকে যখন আমরা তাপ প্রয়োগ করে তরলে নিয়ে আসি, তরল পদার্থ নিয়ে আসার জন্য আমাদের তাপ লাগে হচ্ছে 801°C, অনেক বেশি। অর্থাৎ যখন আমরা কোনো লবণকে তাপ প্রয়োগ করে তাকে তরল পদার্থে পরিণত করব, তখন আমাদের তাপমাত্রাটা লাগবে কত? 801°। আর ওই তরল পদার্থকে যখন আমরা বাষ্পে পরিণত করব, তখন তার তাপমাত্রা লাগবে 1465°C, অনেক বেশি। আরেকটা উদাহরণ নিয়ে আসি বরফের ক্ষেত্রে, আইস। এটা 0°C তাপমাত্রাগুলো তরলে পরিণত হয়, আর 100°C তাপমাত্রা সে বাষ্পে পরিণত হয়। এখানে একটু জিনিস খেয়াল রাখো যে সব পদার্থের ক্ষেত্রে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কিন্তু এক নয়। অর্থাৎ পদার্থের গঠনের উপর নির্ভর করে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি বাড়তে পারে, কমতে পারে। আরেকটা জিনিস খেয়াল রাখো যে প্রত্যেকটা ক্ষেত্রে গলনাঙ্কটা স্ফুটনাঙ্কের চেয়ে কম থাকে। পৃথিবীতে যে কোনো পদার্থের ক্ষেত্রেই গলনাঙ্কটা কম থাকবে, স্ফুটনাঙ্কটা বেশি থাকবে। এখানে দেখো সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কঠিন ছিল, যখন এটাকে তরলে পরিণত করা হয়েছে তখন তার তাপমাত্রা লাগছে 801°। ওই তরলকেই যখন আমরা বাষ্পে পরিণত করছি তখন লাগছে হচ্ছে 1465°। এখানে কিন্তু সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ কঠিন অবস্থায় তার মধ্যে যে উপাদান ছিল, তরল অবস্থায় তার মধ্যে একই উপাদান আছে এবং বাষ্প অবস্থায় তার মধ্যে একই উপাদান আছে। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড একই পদার্থ হওয়ার পরেও তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ভিন্ন হয়েছে। এখানে আবার আইসের দিকে তাকাও। আমরা যখন ফ্রিজ থেকে বরফটাকে বের করি, তখন সে পরিবেশ থেকে তাপমাত্রা শোষণ করে যখন 0°তে পৌঁছে, তখন সে গলতে শুরু করে, তখন সে তরলে পরিণত হয়। ওই তরলকে যখন আমরা 100°C তাপমাত্রা উত্তপ্ত করব, তখন সে বাষ্পে পরিণত হবে। এখানে বরফ, পানি এবং জলীয় বাষ্প একই পদার্থ যেহেতু, তাই এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ভিন্ন। তাহলে আমরা বলতে পারি যে একই পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ভিন্ন হয়। এটাও তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন হিসাবে এসএসসি পরীক্ষাতে বিগত বছরে এসেছে, তোমরা একটু দেখে নেবে। এরপর আমরা
এই দুইটা বিষয় বোঝার আগে আমরা ঊর্ধ্বপাতনটা একটু আলোচনা করে আসি। ঊর্ধ্বপাতনটা হলো কি, যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। আর এই প্রক্রিয়ায় যারা যেসব পদার্থ অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ। তাহলে এখানে ঊর্ধ্বপাতন পদার্থ বা ঊর্ধ্বপাতিত পদার্থর অবস্থা কয়টা? দুইটা, একটা কঠিন আর একটা বাষ্প। এর উদাহরণগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই উদাহরণগুলো আমরা সরাসরি বাষ্প হয়ে যায়, এটা হলো বাষ্প। উদাহরণ হিসাবে আমরা লিখতে পারি, এই উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট। এই উদাহরণগুলো পরীক্ষায় তোমাদের অবজেক্টিভ হিসাবে আসে। নিঃসাদন, এটা হলো নিঃসাদন। তারপরে আসবে হচ্ছে তোমার ন্যাপথলিন, C10H8 ন্যাপথলিন। তারপরে ন্যাপথলিন, তারপর কর্পূর, তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই তো কঠিন কার্বন ডাই অক্সাইড, এগুলো হচ্ছে আয়োডিন আছে, এগুলো হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। এই পদার্থগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, এদেরকে তাপ দিলে সরাসরি এরা কঠিন থেকে বাষ্পে পরিণত হয়। তোমাদের একটা প্রশ্ন আসছিল এসএস পরীক্ষাতে, যে আয়রনকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় কেন? তাহলে সোজা প্রশ্ন, আয়রনকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় কারণ আয়রন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, আর ঊর্ধ্বপাতিত পদার্থকে তাপ দিলে তারা কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়, তাই আয়রনকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়। আরেকটা জিনিস এখানে আমরা হলো করতে পারি, যে এই যে কঠিন কার্বন ডাই অক্সাইড, এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এই কঠিন কার্বন ডাই অক্সাইডের একটা নাম আছে, নামটা হলো কি, ড্রাই আইস। কি বলা হয়? ড্রাই আইস, যাকে বলা হয় শুষ্ক বরফ। ড্রাই আইস, এটা কি কাজে ব্যবহার করা হয়? অগ্নি নির্বাপক। অগ্নি নির্বাপক কি? আগুন নিভানোর কাজে বিভিন্ন কারখানায় ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা হলো কঠিন কার্বন ডাই অক্সাইডকে কি বলবো? শুষ্ক বরফ। তাহলে আমাদের এই অধ্যায়ের আরও দুটো টপিক শেষ হয়ে গেছে, একটা হচ্ছে গলন স্ফুটন এবং লাস্ট টপিক হচ্ছে ঊর্ধ্বপতন। এখন আমরা আলোচনা করব তাপ প্রদানের বক্ররেখা ও শীতলীকরণ বক্ররেখা। তাপ প্রয়োগ করলে পদার্থের যে বক্ররেখাগুলো কেমন হয় সেটা আমরা দেখব। দেখো এখানে আমরা একটা হচ্ছে আনুভূমিক সারি, এই বরাবর আমরা সময়টাকে লিখে রাখছি, এবং যেটাকে আমরা বলতেছি হচ্ছে উলম্ব বরাবর এখানে তাপমাত্রা লিখে রাখছি। এখন দেখো তোমরা একটু খেয়াল রাখো যে আমি কয়েকটা 5টা রেখা আঁকছি। এই 5টা রেখা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে দেখো ওয়ে রেখা। এই ওয়ে রেখা দ্বারা কি বোঝায়? ওয়ে রেখা দ্বারা বোঝায় পদার্থের কঠিন অবস্থা। এই অবস্থায় পদার্থের কণাগুলোর মধ্যে কণা আকর্ষণ বলটা সবচেয়ে বেশি থাকে, যার কারণে এদের কণাগুলো পরস্পর খুব কাছাকাছি অবস্থান করে, আর কাছাকাছি অবস্থান করে বলে এর দূরত্বটা অনেক কম হয়। তারপর এবি অবস্থায় একটু লক্ষ্য করো, এবি অবস্থায় তাপমাত্রা কিন্তু স্থির আছে, সময় বাড়ছে বাট তাপমাত্রা
বৃদ্ধি পায়নি। এই অবস্থাকে বলা হয় সুপ্ত তাপ অবস্থা। এখন সুপ্ত তাপ অবস্থা কি? পদার্থ তার অবস্থার পরিবর্তন করার জন্য যে পরিমাণ তাপ শোষণ করে বা বর্জন করে তাকে সুপ্ত তাপ বলা হয়। এই সুপ্ত তাপ অবস্থায় পদার্থের শুধু অবস্থার পরিবর্তন হয়, তাপমাত্রার পরিবর্তন হয় না। অর্থাৎ এবি রেখা দ্বারা পদার্থের সুপ্ত তাপ অবস্থা প্রকাশ করছে। এরপরে অর্থাৎ বিসি রেখা দ্বারা বোঝানো হচ্ছে পদার্থের তরল অবস্থা। এই তরল অবস্থায় পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক শক্তি কঠিন পদার্থের তুলনায় কম থাকে, তাই এর কণাগুলো কিছুটা দূরে অবস্থান করে, আর দূরে অবস্থান করে বলে সেটা তরল অবস্থার সৃষ্টি করে। তারপর তাপমাত্রা শোষণ করতে করতে যখন সি বিন্দু পর্যন্ত আসে, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছানোর পরে ওই তরল পদার্থের দেখো তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি, এখানে শুধু তার অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে এটাও তার সুপ্ত তাপ অবস্থা। আমরা পূর্বে যা আলোচনা করেছি সুপ্ত তাপ কি, ঠিক একই জিনিস হচ্ছে এই সিডি রেখা দ্বারাও প্রকাশ করা হয়। এরপর ডিই রেখা দ্বারা প্রকাশ করা হয়, এইটা হলো পদার্থের গ্যাসীয় অবস্থা। এই অবস্থায় পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক শক্তির পরিমাণ সবচেয়ে কম থাকে, আর কম থাকে বলেই এর কণাগুলো পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকে, গতিশীলতা অনেক বেশি থাকে, আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি থাকে। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, বলতে পারে যে ওএ রেখা এবং ডিই রেখার সাথে আন্তঃআণবিক শক্তির কী সম্পর্ক তা ব্যাখ্যা করো। যে তাহলে সে সহজ প্রশ্ন, যে ওই রেখা হচ্ছে কঠিন অবস্থা, আর কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক শক্তির পরিমাণ বেশি থাকে, আর বেশি থাকে বলে তারা অনেকটা ধীর হয়। অপরদিকে ডি রেখা দ্বারা প্রকাশ করা হচ্ছে পদার্থের গ্যাসীয় অবস্থা, আর এই অবস্থায় তাদের কণাগুলোর মধ্যে আন্তঃকণা আকর্ষণ বলটা অনেক কম হয়, তাই ডি রেখা হচ্ছে গ্যাসীয় অবস্থা প্রকাশ করা, আর ওই রেখা কঠিন অবস্থা প্রকাশ করে। আশা করি তোমরা এই অধ্যায়ের যেসব বিষয়গুলো আলোচনা করা হয়েছে তোমরা বুঝতে পেরেছ। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই টিউটোরিয়ালের নিচে কমেন্ট করে সেটা আমাকে জানিয়ে দেবে।